হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের ফিজিক্স পার্টের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দুটি ভেক্টর রাশির মান বলা আছে 8 ও 6। এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো এদের ভেক্টর গুণফলের মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা কি জানি যে দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণফলের মান হচ্ছে ওই দুইটা ভেক্টরের মানের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। তো এখানে বলা আছে কত কত 6 আর 8, এবং এদের মধ্যবর্তী কোণ বলা আছে 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। তো আমরা কি জানি সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে আমরা কি বলতে পারি 6 ইন্টু 8 ইন্টু হাফ। 6টা 48 আর এখানে অর্ধেক করলে কত হয় 24। তাহলে আমরা কোনটা পাচ্ছি? আমরা পাচ্ছি 24। সো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। পরের প্রশ্নটা খেয়াল করি। আমরা বলা আছে যে কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কি জানি কুলম্বের সূত্র অবশ্যই বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, এবং এটা কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ে আমরা অধ্যায় 2-এ পেয়ে যাব। ইসাক স্যারের বইয়ে অধ্যায় 2 আমরা পেয়ে যাব, সেকেন্ড পার্টের অধ্যায় 2 আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন হচ্ছে কি, দেখো পরের প্রশ্ন হচ্ছে যে ফোকাস দূরত্ব বলা আছে 1000 সেন্টিমিটার। খেয়াল করো 1000 সেন্টিমিটার। সো উত্তল লেন্সের ক্ষমতা কত? আমরা কি জানি যে ক্ষমতার ফর্মুলাটা কি বলো? ক্ষমতা হচ্ছে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি হয় 1/f, অর্থাৎ ফোকাস দূরত্ব। তো এখানে 1 বাই কত হবে 1/10 মিটার। এই 1000 সেন্টিমিটার এর মানে কি? এর মানে হচ্ছে 10 মিটার। তো আমরা এখানে বসালাম, তাহলে এখান থেকে কত পাই 0.1। আর আমরা কি জানি এক্সকিউজ মি, যে ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার এই ক্ষেত্রে। কিন্তু এখানে কি প্লাস 0.1 নাকি মাইনাস 0.1? আমরা কি জানি যে উত্তল লেন্সের ক্ষমতা অলওয়েজ কি হয়, অলওয়েজ পজিটিভ হয়। উত্তল লেন্সের ক্ষমতা অলওয়েজ পজিটিভ হয়। সো এখানে অ্যান্সার হবে কোনটা? অপশন সি। আর অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা নেগেটিভ হয়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, স্থিতাবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে আনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? একটু খেয়াল করতে হবে যে 3 সেকেন্ড, খেয়াল করো 3 সেকেন্ড আর হচ্ছে থার্ড বা তৃতীয় সেকেন্ড, এই দুইটা কিন্তু সেম না। তো 3 সেকেন্ড মানে হচ্ছে যে 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর থার্ড সেকেন্ড বা তৃতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এর মানে হচ্ছে শুধুমাত্র 3 নম্বর সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করছে। সো এই দুইটা কিন্তু পার্থক্য বুঝতে হবে। তো আমরা কি জানি যে তম সেকেন্ডে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? ইউ প্লাস হাফ অফ 2t মাইনাস হাফ অফ এ 2t মাইনাস 1। তো আমরা এখান থেকে কী বলতে পারি যে যেহেতু আমাদের বলছে স্থিত অবস্থা মানে কি ইউ এর মান 0, তাহলে ইউ আমাদের বাদ। আচ্ছা, তাহলে চতুর্থ সেকেন্ডে এটা কি হবে? চতুর্থ সেকেন্ডে হবে কি হাফ এ ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই, নিচে লিখতেছি 3 নম্বর সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সো 2 ইন্টু কত হবে 3, যেহেতু 2t বলা আছে মানে কি এখানে তো 3 মাইনাস 1, তাহলে কত আসতেছে খেয়াল করো। এখানে হাফে কাটা, আলটিমেটলি আসতেছে হচ্ছে 7 ডিভাইডেড বাই 5। এর মানে কত? এর মানে হচ্ছে 7:5। সো অ্যান্সার হবে অপশন সি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, সো পরের প্রশ্ন কি দেখো, পরের প্রশ্ন বলতেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 4.5 মিলিমিটার পারদ হলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? সো এটা কিন্তু ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে। দেখো ইসাক স্যারের বইয়ে 10ম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস, সেই বইয়ে কিন্তু এই একটা টেবিল আছে, যে ওই টেবিলে বলা আছে যে কোন কোন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত হবে। তো এটা আমরা পাবো হচ্ছে কোথায় খুঁজে? ইসাক স্যারের বইয়ের পৃষ্ঠা 821। লিখে দিচ্ছি 821, এবং এটা কি হবে? এটা হবে
55, দেখবো যে বইয়ে 55.332 বলা আছে। সো যেহেতু আমাদের আর কোনো অপশন নাই এত ক্লোজ, সো আমরা এটাই দাগাবো। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা আছে যে কোন শব্দ তীব্রতায় কানে শ্রুতি যন্ত্রণা শুরু করে। দেখবা যে বইয়ে অধ্যায় 9 যে তরঙ্গ আছে, সেই তরঙ্গ চ্যাপ্টারে একটা টেবিল দেয়া আছে, সেই টেবিলে বলা আছে যে কোন ডেসিবেলের শব্দ কোন কোন কাজ করে বা কোনটা আমাদের কানে বেদনার সৃষ্টি করে, এগুলো বলা আছে। সো ওখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আসছে। সো এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে 120 ডেসিবেল। 120 ডেসিবেল। এবং এটা আমরা কোথায় খুঁজে পাবো? এটা আমরা খুঁজে পাবো ইসাক স্যারের বইয়ে 743 পৃষ্ঠায়। আমি পৃষ্ঠা নাম্বার লিখে দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই খুঁজে পেতে পারো। 743 পৃষ্ঠায়। আচ্ছা, এরপরে বলা আছে কি যে এনট্রপি কোথায় সবথেকে বেশি। সো আমরা জানি কি যে গ্যাস, লিকুইড বা সলিড, এদের মধ্যে এনট্রপি সবথেকে বেশি কার? অবশ্যই গ্যাসের। মানে কি এনট্রপি মানে কি অ্যাকচুয়ালি? যে বিশৃঙ্খলা। তো অবশ্যই গ্যাসের, কারণ গ্যাস অনেক বেশি মুভ করে বা অনেক বেশি ছোটাছুটি করে, এটা আমরা জানি। সো অবশ্যই সলিড থেকে লিকুইডের এনট্রপি বেশি, আবার লিকুইড থেকে গ্যাসের এনট্রপি বেশি। এখন দেখো এখানে দুইটা গ্যাস আছে, একটা আছে মিথেন গ্যাস, একটা আছে অক্সিজেন গ্যাস। তো এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা যে যার আণবিক ভর কম, তার কি হবে? তার এনট্রপি কি হবে? বেশি হবে। যেহেতু বেশি হালকা, যার আণবিক ভর কম মানে কি সে হালকা, তার এনট্রপি বেশি হবে, মানে সে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা বেশি মুভ করবে। সো এখানে অ্যান্সার হবে কোনটা? মিথেন। কারণ মিথেনের ভর কত? 16, CH4 না। সো কার্বনের 12 আর হচ্ছে গিয়ে 4টা H, তার মানে 1 করে 16। আর অক্সিজেন গ্যাসের ভর কিন্তু 32 গ্রাম। সো অবশ্যই এখানে কোনটা হবে অ্যান্সার? অবশ্যই অ্যান্সার হবে মিথেন গ্যাস। আচ্ছা, পরের প্রশ্ন কি দেখো, পরের প্রশ্ন হচ্ছে এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? তো এটা হচ্ছে 9.46। আমি লিখে দেই, দেখো 1 লাইট ইয়ার, সরি, হচ্ছে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। অবশ্যই খেয়াল করবে, এটা কিন্তু কিলোমিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সি। ওকে, আমাদের পরের প্রশ্ন কি? একটি গোলকের ব্যাসার্ধ বলা আছে 10 প্লাস দেন বলা আছে 10 প্লাস মাইনাস, যাই হোক, তো 0.1 সেন্টিমিটার হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? আচ্ছা, আমরা কি জানি একটি গোলকের আয়তন মানে ভলিউম কত হবে? ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। তো আমরা জানি যে যদি ব্যাসার্ধের ত্রুটি হয় 0.1/10, তাইলে আয়তনের ত্রুটি কত হবে? অবশ্যই 3 গুণ হবে। কারণ কি? আমরা জানি ত্রুটির ক্ষেত্রে যেটা পাওয়ার আকারে থাকে, দেখো এখানে ব্যাসার্ধের পাওয়ার আছে কত? 3, এখানে ব্যাসার্ধের পাওয়ার আছে 3। তাহলে অবশ্যই যখন আমরা ভলিউম বা আয়তনের ত্রুটি বের করবো, আমাদেরকে অবশ্যই ওই ত্রুটির সাথে 3 গুণ করতে হবে। তাহলে v = কি হবে? মানে ডেল v/v যদি বলি, সেটা কত হবে? সেটা হবে 3 ইন্টু ডেল r/r। তাহলে এখানে কত হচ্ছে? 3 ইন্টু 0.1/10। কিন্তু এখানে বলছি কি, দেখো এখানে বলছে শতকরা ত্রুটি, মানে এটাকে আমরা আবার 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কত আসতেছে? 3%। তাহলে অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অসংরক্ষণশীল বল? সো আমরা একটা জিনিস একটু মনে রাখবো সেটা হচ্ছে যে ঘর্ষণ বল বা সান্দ্র বল কিন্তু ওয়ান টাইপ অফ ঘর্ষণ বল। যে কোনো লিকুইড বা ফ্লুইডে কিন্তু এই ঘর্ষণ বলটাই হচ্ছে কি সান্দ্র বল। তো এই টাইপের বলগুলো অলওয়েজ কীরকম হয়? অলওয়েজ অসংরক্ষণশীল বল হয়। ঠিক আছে, অসংরক্ষণশীল বল হয়। তাহলে কোনটা হবে? সান্দ্র বল হবে অ্যান্সার। আমরা এটা ইসাক স্যারের বইয়ে পেয়ে যাব। আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। তোমরা এটা চ্যাপ্টার 7-এ পাবা। ঠিক আছে, চ্যাপ্টার 7-এ পাবা 401 পেজে।
401 এবং 403, তোমরা যদি এই দুইটা পেজ একটু ভালো মতো পড়ো দেখবা যে এইটার অ্যান্সার দেয়া আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে একটি বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূন্যে থাকবে? আমরা জানতাম যে উড্ডয়নকাল অর্থাৎ ক্যাপিটাল টি এর ফর্মুলা কি ছিল? 2v0 সাইন থিটা, মনে আছে? সাইন থিটা বাই জি। আচ্ছা, এখানে সাইন থিটার মান কত বলো তো? এখানে কিন্তু খাড়া উপরের দিকে মানে কি থিটা কত হবে? 90 ডিগ্রি। আর থিটা 90 মানেই হচ্ছে সাইন থিটার মান 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি 2v0 বাই জি। এবার একটু মানগুলো বসাও। 2 ইন্টু v0 এর মান কত? 4.9 ডিভাইডেড বাই জি এর মান 9.8। দেখবা যে 4.9কে ডাবল করলে কিন্তু 9.8 হয়, তাহলে এখান থেকে কত আসতেছে? 1। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন বি, অর্থাৎ 1 সেকেন্ড। পরের প্রশ্ন হচ্ছে মান 0 নয় এমন একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? আমরা জানি যে যদি আমরা বলি এ ক্যাপ একটা ভেক্টর, আমরা যদি ধরো এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে একটা একক ভেক্টর। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ যার মান হচ্ছে 1। পরের প্রশ্ন হচ্ছে দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আমরা কি জানি যে v f ল্যামডা, তো আমরা কি বলতে পারি? f1 ল্যামডা 1 f2 ল্যামডা 2। আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে কম্পাঙ্কের অনুপাত, ঠিক আছে? তো আমাদের দরকার হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। সো আমরা লিখি ল্যামডা 1 বাই ল্যামডা 2 কি হবে? f2 বাই f1, অথবা লেখা যায় কি 1 বাই f1 বাই f2, একই কথা। তার মানে কি কম্পাঙ্কের অনুপাত যা হবে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে? তার ইনভার্স। অর্থাৎ এখানে ছিল 5:6, তাহলে এখানে কি হবে? 6:5, অর্থাৎ অ্যান্সার এ। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? আমরা কি জানতাম যে জি প্রাইম মানে যেটা অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটা হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার থিটা। তো যদি ঘূর্ণনটা শূন্য হয় তাহলে কিন্তু এইটা 0 হয়ে যাবে। যদি ঘূর্ণন শূন্য হয় তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। তখন খেয়াল করো, আগে কিন্তু আমরা সবসময় এই জি থেকে একটা জিনিসকে বাদ দিতাম, আমরা অলওয়েজ একটা জিনিসকে বাদ দিতাম, এটাকে বাদ দিতাম, তারপরে আমরা কিন্তু আলটিমেটলি এই জি প্রাইমটা পাইতাম, ঠিক আছে? এই জি প্রাইমটা পাইতাম। বাট এখন যদি এই ওমেগার মান 0 হয় তাহলে তো এই পুরো পার্টটা 0 হয়ে গেছে, ঠিক না? তাহলে কিন্তু এই পুরো পার্টটা 0 হয়ে গেছে। সো যদি আমরা এটাকে 0 করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই জি প্রাইমের মানটা কিন্তু আরও বাড়বে, কারণ কোনো কিছু বিয়োগ করা লাগতেছে না। তো তখন কি হবে তাহলে তখন কিন্তু পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে অ্যান্সার হবে অপশন এ। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন হচ্ছে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? তো আমরা কি জানি সরল দোলকের ক্ষেত্রে যে যখন x হচ্ছে 0 তখনই এটাকে আমরা বলি সাম্যাবস্থা। এবং এই সময় কি হয়? এই সময় বেগ কি হয়? বেগ হয় কি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ, বেগ। পরের প্রশ্ন হচ্ছে স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণের মান কত? আমরা কি জানতাম? এই ক্ষেত্রে ফর্মুলা কোনটা ইউজ হবে? s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু খেয়াল করে দেখো এখানে বলছে স্থিতিশীল অবস্থা, তার মানে কি ইউ এর মান কত? এই পার্টটা পুরো কি 0। তাহলে আমরা বলতে পারছি s ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এখন এস এর মান বলা আছে কত? এস এর মান বলা আছে 187.5 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ এর মান আমাদেরকে বের করতে হবে, আর টি এর মান বলা আছে 5, তাহলে টি স্কোয়ার কত হবে? 25। সো এখান থেকে এটার ক্যালকুলেট করে চলে আসে 375 ডিভাইডেড বাই 25। দেখবা যে এখান থেকে আসবে এর মান আসবে হচ্ছে, এটা হচ্ছে এ, তো তাহলে এর মান আসবে কত? এর মান আসবে 15
15 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন এ কারেক্ট হবে। পরের প্রশ্ন হচ্ছে যে গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্যটা কি? আমরা হয়তোবা জানি অনেকেই যে শান্ট ব্যবহার করা হয় মেইনলি গ্যালভানোমিটারের যে তড়িৎ প্রবাহ তাকে কমাইতে, যাতে সে বেশি পরিমাণ তড়িৎ মেজার করতে পারে, কারণ একটা অ্যামাউন্টের বেশি তড়িৎ কিন্তু গেলে ওই গ্যালভানোমিটারটা পুড়ে যাবে, ঠিক আছে, পুড়ে যাবে। সো অবশ্যই আমরা এই জন্য শান্ট ব্যবহার করব, শান্ট ব্যবহার করব। আচ্ছা, এটা ইসাক স্যারের বইতে আমরা পাবো, একদম ডিরেক্টলি বলা আছে, ইসাক স্যারের বই আমরা এটা পাবো। অপশন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 231 231। আচ্ছা, পরের প্রশ্ন কি দেখি। পরের প্রশ্ন হচ্ছে ভূচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? আমরা জানি এটা হচ্ছে তিনটা। কি কি? বিচ্যুতি, বিনতি এবং ওই যে অনুভূমিক যে উপাংশটা চুম্বকত্বের ওইটা। সো এটা হচ্ছে তিনটা হবে, অপশন বি। এটা আমরা পাবো ইসাক স্যারের বইতে পৃষ্ঠা নাম্বার 330। আচ্ছা, একটা কথা, আমার কাছে যে বইটা আছে আমি কিন্তু ওই এডিশনের বই থেকে বলতেছি অ্যান্সারগুলো, মানে পৃষ্ঠা নাম্বার কত, হয়তো বা এডিশন চেঞ্জ হলে পৃষ্ঠা আগে পরে হইতে পারে, মনে করো 5-6 পৃষ্ঠা। সো এটা তোমরা আশা করি বুঝতে পারবা। পরের প্রশ্ন হচ্ছে উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা আমরা জানি, এটা হবে কি রেডিও আইসোটোপ, রেডিও আইসোটোপ, ঠিক আছে, এটা হবে রেডিও আইসোটোপ। এটাও ইসাক স্যারের বইয়ে আছে, পৃষ্ঠা নাম্বার 713। পরের কোশ্চেন খেয়াল করো, তাপের যান্ত্রিক সমতার একক কোনটি? ঠিক আছে, তাপের যান্ত্রিক সমতার একক কোনটি? সো এটা আমরা জানি হয়তোবা, এটা হচ্ছে জুল পার ক্যালোরি। ডাব্লিউ ইকুয়াল টু কে ছিল জে এইচ, এই জেই কিন্তু হচ্ছে তাপের যান্ত্রিক সমতার একক, ঠিক আছে। তো এর ইউনিট হবে জুল পার ক্যালোরি, এর ইউনিট হবে জুল পার ক্যালোরি। এবং এটা কিন্তু বইয়ে দেয়া আছে, ইসাক স্যারের বইয়ে দেয়া আছে, এটা সেকেন্ড পার্টে চ্যাপ্টার 1-এ। ধন্যবাদ সবাইকে।